Assalamualaikum everyone, it's me Jajiba Jabin. Welcome back to my channel BTS The Cook Universe. কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই খুব ভালোই আছেন। গাইস, আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, অনেকে অনেক মেসেজ করেন ভিডিও কেন দিচ্ছি না, প্রতিদিন কেন আপলোড করছি না, অনেক কমেন্টস আসে, তবে আমি কাউকে রিপ্লাই করি না। আসলে কি রিপ্লাই করব বুঝতেই পারি না। দুইটা চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা তো সম্ভব না, অনেক সময় মুখ দিয়ে কথাই বের হয় না, শরীর খারাপ লাগে, তখন 2-3 দিন গ্যাপ নেই। যারা ভিডিওর জন্য খুবই উত্তেজিত হয়ে কমেন্টস করেন তাদেরকে বলছি, আমি ইউটিউবার বাট আমিও কিন্তু মানুষ, আমাকে একটু মানুষের মতো ট্রিট করলেই আমি অনেক খুশি হয়ে যাব। এর থেকে বেশি কিছু আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে চাই না। আরেকটা কথা, আমার একটু সমস্যা আছে, আমি এই পার্টটা এত এডিট করতে পারবো না, যতটুকু করবো আপনারা ম্যানেজ করে নিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জঙ্কুকের বুকটা তো ছেদ করে ওঠে, যার জন্য এত আয়োজন, সে না গেলে কিভাবে? জঙ্কুক রোজের সম্পূর্ণ কথা না শুনেই বলে উঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে এখনই বল রেডি হতে, না হলে কিন্তু। জঙ্কুকের কথা শুনে রোজ ঠোঁট চেপে হাসে, দুষ্টু সুরে বলে, ভাই তুমি আগেই হাইপার হয়ে যাচ্ছ কেন? আমার পুরো কথাটা তো শুনলেই না। আমি বলেছি কে যেতে চাচ্ছিল না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু জঙ্কুক এবার ছাড়লো, গলার সুর স্বাভাবিক রেখে বলল, ওহ আচ্ছা আয় তাহলে। রোজ তখন মিটমিট করে হাসলো। জঙ্কুক এম্বারেসড ফিল করলো, কলটা কেটে দিয়ে কপালে আঙুল ঘষে চুপচাপ দাঁড়িয়ে রইল। তে আর কিছুদিন এমন করলে সে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে। জিন বেগম যাবে না, বাচ্চাদের মধ্যে সে যেতে নারাজ। অজ্ঞাত তাকে বাসায় রেখে বের হয়ে আসলো জঙ্কুক। পার্কিং এ ড্রাইভার দাঁড়িয়ে আছে, জঙ্কুককে দেখে হাসলো, চাবিটা এগিয়ে দিয়ে টুংটাং কথাবার্তা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো রোজ, দীপ্ত, সুবিন। সর্বশেষ তে অলস ভঙ্গিতে গেট দিয়ে ভেতরে ঢুকলো। সেই বৃষ্টির রাতের মতোই চুপচাপ আছে মেয়েটা, মুখ গোমরা। জঙ্কুকের এই প্রথমবার মনে হলো তে ভীষণ ভয়ঙ্কর। চুপচাপ থেকে তাকে মেরে ফেলতে এই মেয়ের একটা দিনও লাগবে না। জঙ্কুক ড্রাইভিং এ বসেছে, পাশে সুবিন, পেছনে তে, দীপ্ত, রোজ। গাড়িটা বাড়ির বিল্ডিং থেকে বের হয়ে আসলো। সুবিন এফএম চালু করে দিয়েছে। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটা রোমান্টিক গান প্লে করা হয়েছে। গানটা মৃদু আওয়াজে বেজে চলেছে। ডান কাঁধের ওপরের কর্নারের লুকিং গ্লাসটা জঙ্কুক কোনা করে সেট করেছে। তের মুখটা লুকিয়ে অগোচরে দেখছে। দীপ্ত সন্দিহান চোখে তের মুখটা অগোচরে দেখে নিচ্ছে বারংবার। কিছুক্ষণ পর পর খোঁচা দিচ্ছে, তবুও কিচ্ছু বলছে না তে। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে দেখছে। দীপ্ত আর থাকতে পারলো না, প্রশ্ন করে বসলো, কে আপু তোমাকে কে বকেছে? তে মাথা ফিরিয়ে তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন করে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। তে বিড়বিড় করে জানায়, নেই তো, কেউ নেই। জঙ্কুক সে কথা স্পষ্ট শুনলো। লুকিং গ্লাসে চোখ দিতে তের সাথে চোখাচোখি হলো। তে দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরে দেখছে। তের এমন করুণ অবস্থা দেখে সুবিন চিন্তিত হয়ে বলল, আমার বকবকানি রানীর কি হয়েছে? ওর বকবকানি ছাড়া তো এই ট্রিট হজম হচ্ছে না। কিরে রোজ, তের কি হয়েছে? রোজ মিটমিট করে হেসে বলে, তে অভিমান করেছে ভাইয়া, অভিমান ভাঙালেই সব ঠিক হয়ে যাবে, আবারও বকবক করা শুরু করবে। তে মুখটা বেঞ্চি কেটে বলে, আমার বই গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করছি না, বরং নিজেকে হাতের মুঠোয় রাখছি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। এত ন্যাকামি মেয়ে মানুষকে মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। তের এমন কথা শুনে কাশতে কাশতে পানি নাকে মুখে ওঠে, কাশতে কাশতে চোখে জল চলে আসে। কোনো মতনে বলে, আপু তুমি ঠিক আছো? যার বাধা নেই তো? জঙ্কুক কোনো মতে ঠোঁটের হাসিটুকু গিলে বলে, মাথাটা ভেতরে নেই। তে যেন কথাটুকু শুনলো না, সেভাবে মাথা গাড়ির বাইরে রেখে চোখ বন্ধ করে আবহাওয়ায় মিশতে মগ্ন। জঙ্কুক অসহায় ফিল করছে খুব। মেয়েটা তাকে অবজ্ঞা করার ডিগ্রি নিয়ে নিয়েছে যেন। আর চোখে দেখলো রোজ থেকে টেনে নিজের সাথে নিয়ে নিল। কান টেনে শোধালো, একটা গাড়ি পাশ দিয়ে গেলে কি হবে? আইডিয়া আছে? কথা শুনছিস না কেন? ইস, আমি খেয়াল রেখেছিলাম তো। জঙ্কুক লুকিং গ্লাসে দৃষ্টি রাখে। ওর ভোতা মুখের দিকে তাকিয়ে মৃদু গলায় প্রশ্ন করে, চোখ বুঝে খেয়াল রেখেছিলি? তে মুখ বাঁকায়, জড়ানো গলায় বিড়বিড় করে কিছু একটা বলে মুখটা ঘুরিয়ে নেয়। হেসে ফেলে রোজ, দুপাশে মাথা দুলিয়ে বলে, তোর সাথে তর্কে পারবো না। শহরের কোলাহল পেরিয়ে গাড়িটা পৌঁছেছে শুনশান স্থির শান্ত সড়ক পথে। দেখা মিলল গ্রামীণ সৌন্দর্যের। আরো দেখা গেল রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত ধুধু সাদা বালির মাঠ। কিছুদিন
আগে এই বালির মাঠটাতেই ছিল সবুজ ধান ক্ষেত। বর্ষাকালে সেই ধান ক্ষেত হয়ে যায় স্বচ্ছ জলের বিল। আজ আর সেই বিলের চিহ্ন মাত্র নেই, তবে আছে কিছু গ্রাম বাংলার চিরায়িত প্রাকৃতিক পরিবেশ, যা উজ্জ্বল চাঁদের আলোতে মনোমুগ্ধকর হয়ে উঠেছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাজটা নামিয়ে দিল জঙ্কুক। মুহূর্তেই হিমশীতল বাতাস ছুঁয়ে দিল সর্বাঙ্গে। স্পর্শনীয় অনুভূতির যাত্রাপথ করে তুলল নিদারুণ সুখময়। ডান হাতে স্ট্রিং হুইল, বাম হাতে গিয়ার শিফট কন্ট্রোলে ব্যস্ত। আখি চুগল নীরব সড়ক পথে ঠাঁই রয়েছে। পাশের সিটে বসে থাকা সুবিন সেল ফোন টাইপিং করছিল। হঠাৎই মুখ এগিয়ে গলা নামিয়ে জঙ্কুকের কানের কাছে বলে, ভাই একটু স্মোকিং করলে ভালো লাগতো, মুখটা ম্যাচ ম্যাচ করছে। পরে গাড়িটা আশেপাশে কোথাও থামানো যায় না? যায়, তুই নামবি, আমি এগোবো, খেয়ে একাই ফিরবি। আচ্ছা খাবো না। চিল ব্রো, এভাবে নিজের ভাইকে ছেড় দিতে তোর বিবেকে বাধে না? বাধে না। মাওয়া ফেরিঘাটের সামনে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভিড়ের লক্ষণও কিছুটা রয়েছে। পদ্মার বুকে বোট করে অনেকে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আবার অনেকে নদীর বুকে ঘোরাঘুরি করছে নৌকা দিয়ে। তবে এই রাতে নদীর বুকে উঠার ইচ্ছা রোজ সুবিন ঈদের কারণে। তো ভয় পায় নদীর ঢেউ দেখে। শুধুমাত্র তে ভীষণ আগ্রহী ছিল পদ্মা নদীতে নৌকায় চড়বে ঘুরবে বলে। ভাই বোনদের অনীহা দেখে মন খারাপের চিহ্ন ফুটে উঠল ওর সর্বমুখ জুড়ে। জঙ্কুক আর চোখে ওর গোমরা মুখটা দেখে সুবিনকে উদ্দেশ্য করে বলে, তোরা হোটেলে ঢুকে খেতে শুরু কর, আমি তেকে নৌকায় চড়িয়ে আনছি। তে আর চোখে জঙ্কুকের পানে চেয়ে অভিমানী গলায় বলে, যাব না আমি। জঙ্কুক অবাক হলো না, কিন্তু আর কি বলে মেয়েটাকে মানাবে সেটাও বুঝতে পারলো না। সব সময় তে তার সঙ্গে একা থাকার সুযোগ কুড়িয়ে বেড়ায়, তাকে কখনোই এক পা আগাতে হয়নি। সর্বদা মেয়েটাই আগ বাড়িয়ে তার পাশেই ছিল। এই প্রথমবার সে এমন পরিস্থিতির সম্মুখীন। কিভাবে কি করবে মাথায় আসছে না। তাকে উদ্ধার করতে পদার্পণ ঘটে তার বোন রোজের। খিদা পেয়েছে, বাহানা ধরে বলে, যাবি না বললেই হলো, দেখা যাবে বাসায় ফিরে কাঁদতে বসেছিস। গিয়ে বলবি আমরা তোকে নদীতে বোটে চড়তে দেইনি, আমরা বরং খেতে যাই, তুই বরং ভাইয়ার সাথে ভ্রমণ করে ফিরে আয়। কথাটুকু শেষ করেই দ্রুত পায়ে সরে গেল বাকিদেরকে নিয়ে। দীপ্ত যদিও ভয় নিয়ে তের সাথে যেতে চাচ্ছিল, তবে রোজ তাকে যেতে দিল না। হাতে ধরে টেনে নিয়ে গেল নিজের সাথে। তে দাঁড়িয়ে আছে অন্যদিকে ফিরে, জঙ্কুক পাশেই। অদূরেই পদ্মা ঘাট, সেখানে নৌকা বোটের অভাব নেই। আসমানে অপূর্ব এক সুন্দরী চাঁদ জ্বলে আছে, আলোকিত করে রেখেছে চারপাশ। আজ বুঝি যোছনাময়ী রাত। জঙ্কুক সেই চাঁদের আলোতে চুপচাপ দেখে দেখে। একটু পরে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, নৌকায় চড়বি না? তের এক রোখা জবাব, না। কেন? আমার ইচ্ছা। কি হয়েছে? কিচ্ছু না। রাত হচ্ছে, চল। জঙ্কুক হাত বাড়িয়ে তে নরম হাতটা ধরল, টেনে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে। তে আর বাধা সাধলো না। ঘাটের সামনে থেকে জঙ্কুক একটা নৌকা ভাড়া করলো। আধা ঘন্টা ঘুরবে নদীর বুকে। তের হাত ধরে প্রথমে নৌকায় উঠতে সাহায্য করলো, পিছু পিছু সে নিজে উঠলো। তে ইতিমধ্যে জোতা খুলে বসে পড়েছে। জঙ্কুক ঠিক তের সামনেই বসলো। নৌকাটা ছেড়েছে। নদীর বুকে হেলে দুলে এগোচ্ছে নৌকাটা। জলের স্রোতের আওয়াজ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। নদীর বুকে আসমানের নিচে বসা চাঁদের স্পর্শে থেকে আবেদনকারী মায়াবিনী লাগছে। জঙ্কুকের হৃদয়টা কেঁপে উঠল, দৃষ্টি মোহনীয় হলো। লম্বাটে শ্বাস টেনে নিল। তে নদীর বুক থেকে দৃষ্টি ফিরিয়ে জঙ্কুকের দিকে তাকাতেই দৃষ্টিতে দৃষ্টি আবদ্ধ হয়। জঙ্কুক তাকিয়ে থাকলো। তে নজরটা ফিরিয়ে নিল। জঙ্কুকের ঠোঁট জুড়ে ঢেউ খেলানো হাসি এসে ভিড় জমালো। মিহি কণ্ঠে ডাকলো, তে চমকালো। চট জলদি ফিরে তাকালো। জঙ্কুকের এমন কণ্ঠস্বর শোনা মাত্রই তে সারা শরীর কেঁপে উঠল। জঙ্কুকের চোখে চোখ রাখলো। জঙ্কুকের মোহনীয় ওই আঁখি দুটোতে তাকিয়ে জবাব দিবে না ভেবেও শেষে বলল, রাগ অভিমান কমেছে? অভিমান করার আমি কি? জঙ্কুক হাসি, নিদারুণ কোমল চোখে চেয়ে থাকে, বলে, কিছু তো একটা। কিচ্ছুই না। আমাকে যে দেখতে চায় না, পছন্দ করে না, তাকে আর চালাবো না, কাছেও যাবো না, কথা বলবো না। এই তো ভারী কঠিন শাস্তি। আমি কাছে না গেলে, কথা না বললে বরং সে খুশি, সে বেঁচে যায়। জঙ্কুকের দৃষ্টি অশান্ত হয়। হৃদয়টা অসহনীয় যন্ত্রণায় ছটফট করে ওঠে। ভীষণ আদুরি সুরে ক্ষীণ গলায় সে বলে, বরং সে মরে যায়। তে এবার চমকায়, ঝলঝলে চোখে চেয়ে রয়। অভিমানী মনটা গলতে শুরু করে। এই সুদর্শন আত্মবিশ্বাসী দায়িত্ববান পুরুষটার সামনে যে সে সর্বদাই অসহায় এবং বেহায়া। জঙ্কুক হাত বাড়িয়ে তের অবিন্যস্ত চুলগুলো কানের পেছনে গুজে দেয়। এমন সময় বাতাসের তরে নদীতে নৌকা
নৌকাটা অস্বাভাবিকভাবে হেলে দুলে ওঠে। তে ভয় পেয়ে জঙ্কুকের দিকে সরে আসে। জঙ্কুক শক্তপোক্ত পুরুষালী হাত জোড়ায় তেকে ইতিমধ্যে চাপড়ে ধরে, তার বক্ষ বাহুতে তেকে সুরক্ষিত রাখার প্রচেষ্টায়। আসমান থেকে নামে এক ফোঁটা জলতে মাথা তুলে আসমানের পানে চায়। জল করা চাঁদ মেঘে ঢেকে গেছে, আলোকিত চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। জঙ্কুক মাঝিকে বলে, চাচা দ্রুত ঘাটে নিন। ঘাট থেকে বেশ দূরে আছে তারা। কিছু পথ যেতে না যেতেই ঝুম বৃষ্টি নামে, ভিজিয়ে দেয় মুহূর্তেই। বাতাসের তরে নৌকার বেহাল অবস্থা, কেন্দ্র হারিয়ে প্রতিনিয়ত উল্টো দিকে অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময় নৌকা নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাট এখনো বহু দূরে। এমন অবস্থায় মাঝি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে নৌকাটি পাশে কোথায় ফেরানোর জন্য। বাম দিকে বাসটারের পেছনে মেন রোড। জঙ্কুক মাঝিকে বাম দিকেই নৌকাটা ফেরাতে বলে। জঙ্কুকের সেল ফোন বেজে চলেছে এক লাগাতার। ইতিমধ্যেই ফোনটা পকেটে ভিজে পড়ে আছে। জঙ্কুক থেকে এক হাতে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে অন্য হাতে ফোনটা রিসিভ করলো। রোজ আর সুবিন ফোন দিচ্ছে বারবার। জঙ্কুক ফোনটা রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। কোনো মতো জানালো তারা ঠিক আছে। কল কেটে তাকালো শান্ত শিষ্ট বসে থাকা তের পানে। বৃষ্টির ধারা পড়ছে ওর সর্বশরীরে। রেশমি কালো ঘন চুলগুলো কাঁধ পিঠে পড়ে আছে। চুল থেকে অঝরে পড়ছে সীমাহীন জল। সেই জল বয়ে চলেছে টানা হরিণী চোখের পাপড়িতে, পাপড়ি থেকে নাকে গালে গোলাপি ঠোঁট জোড়ায় এবং সর্বশেষ গলা বেয়ে বুকের মধ্যখানে জামার ভেতরে ঢুকে চলেছে। জঙ্কুক এক দৃষ্টিতে ওই আবেদনময়ী সৌন্দর্য সৃষ্টি দেখে। ভেজা ঢোক গিলে চোখটা ফিরিয়ে গলা নরম করে জিজ্ঞাসা করে, তে ভয় লাগছে? তে টিপ টিপ নয়নে অদূরে জঙ্গলটা দেখে নিল, ঢোক গিলল। দু ঠোঁট ভেজা বৃষ্টির জল নিয়ে বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিকে, ঝড়ের মাত্রা বাড়ছে। তবে জঙ্কুক দেখলো নৌকাটা বাঁশ বনের কাছে চলে এসেছে। জঙ্কুক উঠে দাঁড়ায়, দেখে টেনে তুলে তের পেছন দিক দিয়ে দুহাত দিয়ে তের দুহাত জড়িয়ে ধরে থেকে আগে নৌকা থেকে নামতে সাহায্য করে। তারপর নিজেও নেমে দাঁড়ায়। মাঝির টাকা নৌকা ভাড়া নেওয়ার সময় দিয়ে দিয়েছিল। জঙ্কুক মাঝিকে বিদায় জানিয়ে তেকে নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা ধরলো। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীরে আগের মতো ছুতে পারছে না, তবে ঠান্ডা বোধ করছে বেশ। বাতাসের গতিপথ বেশি। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে পড়েছে। তেকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে জঙ্কুক দাঁড়িয়ে পড়ল। ওকে অগোচরে দেখে বলল, তে গায়ে ওড়নাটা জড়িয়ে নে। তে কথা শুনলো। গলায় জড়িয়ে রাখা ওড়নাটা সর্বশরীরে জড়িয়ে নিল। তারপর ফেলে চোখে চারদিকে তাকিয়ে মন্তব্য করলো, খুব নির্জন আশেপাশ, কেমন গা ছমছমে একটা ব্যাপার। রাত 10টায় এই ঝড় বৃষ্টির মধ্যে বাসটা নির্জন লাগবে না তো কি কোলাহলময় লাগবে? তে ঠোঁট বাঁকালো, আমি তো জাস্ট কমেন্ট করলাম। আমিও জাস্ট রিপ্লাই করলাম। তের ভয়ার্থক মুখখানা চোপসে যায়। জঙ্কুক শব্দ করে হাসে। তারপর তের কাঁধ এক হাতে জড়িয়ে ধরে নিজের সাথে লেপটে নেয়। সুধায়, ভয় করলে চোখ বন্ধ কর, আর একটু রাস্তা। মেন রোডে গেলেই সিগন্যাল পাবো, কল দিলেই গাড়ি নিয়ে চলে আসবে। তে চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। জঙ্কুক তের বাহু আঁকড়ে ধরে সামনের দিকে অগ্রসর হয়। তে জঙ্কুকের ইশারায় চলতে শুরু করে। পর মুহূর্তে চোখ মেলে তাকায়। ভাবে সে যেহেতু এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই জঙ্কুকও ভয় পাচ্ছে। এমন অবস্থায় ভীতুগ্রস্ত নয়নে চেয়ে থাকে। জঙ্কুক ভুরু কুচকে তের দিকে তাকাতেই তে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন? আমি ভয় পাবো? কেন ভয় পাবো? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কি কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা, জঙ্গলের মতো, কেউ নেই, আবার ঝড় বৃষ্টি। তো ভূত প্রেত থাকে তো এমন জায়গায়। তাতে কি? তাতে কি মানে, তারা মানুষের ওপর ভর করে। তাই নাকি? শুনেছি ভূত প্রেত সুন্দরী মেয়েদের বেশি পছন্দ করে, তাদের উপরে চোখ রাখে, তাদেরকেই ভর করে। তের বুকের ওঠানামার গতি বাড়ে। চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলে। দুহাতে শক্ত করে চেপে ধরে জঙ্কুকের বাহু মিহি কণ্ঠে বলে, আমাকে ভয় দেখাচ্ছেন? জঙ্কুক গাঢ় দৃষ্টিতে ওর মুখপানে চেয়ে নির্বিকার গলায় প্রশ্ন করে, ভয় লাগছে? ভয় দেখি, আবার এমন বলছেন কিভাবে? ভয় সারাবো? তে মাথা তুলে তাকায়। বললে কি ভয় সারানো যায়? এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। নর্মাল মানুষ ভয় পাবে, এটা
এটাই স্বাভাবিক। তার মানে আমি নর্মাল মানুষ না, নিশ্চয়ই ভূত প্রেত আমার ভেতরে ঢুকেছে। এবার তে থমকে পড়ে, সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আসে তার পা জোড়া। ঠিক সে সময় আসমান কেঁপে বজ্রপাত হয়, চিৎকার করে লাফিয়ে উঠে তে। আমাবস্যা নেমেছে যেন তার আদরে মুখখানায়, ভয়ে মুখটা এইটুকু হয়ে গেছে। জঙ্কুক পুনরায় জিজ্ঞাসু সুরে বলে, ভয় সারাবো? তে তোতলানো গলায় বলে, কিভাবে? জঙ্কুক বড্ড আচমকায় তের সামনে দাঁড়ায়, মাথা নামিয়ে তের মাথা বরাবর নিয়ে আসে। দুহাতে তের গাল আলতো করে চেপে ধরে তার পুরুষালী ঠোঁট জোড়া বসিয়ে দেয় তের কোমল বৃষ্টি ভেজা নরম ঠোঁটে। জঙ্কুক তার পুরুষালী ঠোঁট জোড়া ফাঁক করে তের ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে চেপে ধরে শক্ত করে চুমু খায় শব্দ করে। তারপর অতি দ্রুত থেকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। তে চমকে যায়, সে হতবাক, হতভম্ব, আশ্চর্য। বিস্ফোরিত নয়নে অন্ধকার বৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, মূর্তির মতো অবিশ্বাস্য চোখে লোহার মতো দাঁড়িয়ে আছে। জঙ্কুক নিচু হয়ে থেকে পাজা কুলে তুলে নেয়, তারপর বড় বড় পায়ের ধাপে সামনের দিকে অগ্রসর হয়। আড়ালে আবডালে খেয়াল করে তের হতভম্ব নজর। জঙ্কুকের খুব ইচ্ছা করছিল আরো কিছু আদুরি স্পর্শে তেকে ছুঁয়ে দিতে, তবে দিল না। এটুকুতেই তার যে নাজুক অবস্থা, এর বেশি আগালে তো সর্বনাশ হয়ে যাবে। গাড়িটা এসে থামা মাত্রই জঙ্কুক দ্রুত তেকে ঠেলে ভেতরে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো। রোজ নিজের গায়ের ওড়নাটা দিয়ে তের শরীরটা ভালোভাবে পেঁচিয়ে দিল। মেয়েটি শীতে কাঁপছে, তবে জবাব বন্ধ, কেমন হতভম্ব হয়ে আছে। তবে কেউ কোনো সন্দেহ করলো না, কারণ ও বাড়ি থেকে এসেছিল এভাবেই। দেখতো তের ঠান্ডা হাত দুটো চেপে বসে আছে। রোজ ধীর কণ্ঠে তেকে ডাকে, এই তে, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলি বুঝি? তে মাথা তুলে তাকায়। জঙ্কুক লুকিং গ্লাসে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে তের চোখ বড় বড় হয়ে গেল। তে চোখ বড় বড় করে বলল, আপু, আমাকে একটা বড় করে চিমড়ে কাটো এখনই। রোজ বোকাতের মুখে ভালোভাবে দেখে চিমড়ে কাটলো। সামান্য ব্যথায় উফ শব্দ করলো মেয়েটা। বিড়বিড় করে কি সব বলতে লাগলো। রোজ ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, কিরে, কি হয়েছে? কিছু হয়নি, মাথাটা ভার লাগছে। রোজ তের মাথাটা নিজের কাঁধে টেনে এনে বলে, তাহলে চুপচাপ ঘুমা, বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছাতে। সুবিন ততক্ষণে টি শার্টের উপরে চেক শার্টটা খুলে জঙ্কুকের দিকে এগিয়ে ধরলো। জঙ্কুক বেশ খানিকক্ষণ সময় নিয়ে সাদা শার্টটা খুলে সুবিনের শার্টটা গায়ে জড়িয়ে নিল। তে রোজের কাঁধে মাথা রেখে চুপ রইল। বাকিটা রাস্তা নীরবতায় গেল। জঙ্কুক ফোনটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছতে লাগলো, সাথে সুবিনের হুটহাট প্রশ্নের টুংটাং জবাব দিতে থাকলো। ঘন্টা খানেকের মধ্যে বাড়িতে পৌঁছে গেল তারা। গাড়িটা আর বাড়ির মধ্যে ঢুকলো না। ইতিমধ্যে এতে ঘুমিয়ে ঢোল। কোনো খোঁজই নেই দিন দুনিয়া। রোজ তাকে ডাকলো ধীর সুরে। তে সময় নিয়ে জাগে, চোখ মেলে এদিক ওদিক তাকাতেই দেখে জঙ্কুক ফেল ফেলে চোখে চেয়ে আছে। তে ধীর সুস্থে গাড়ি থেকে নামতে নামতে বাকিরা সবাই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জঙ্কুক ছাতা মেলে ধরে তের মাথার উপরে, ধীর গলায় বলে, যাচ্ছিস না কেন? তে ঠোঁট নাড়ায়, যেন কিছু একটা বলতে চাচ্ছে তবে বলতে পারছে না। জঙ্কুকের ধরে রাখা ছাতির নিচে ঠাই দাঁড়িয়ে থাকে। রোজ পুনরায় ফিরে আসে তেকে নিতে, তবে দুজনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর আসলোই না। অগোচরে হেসে ফিরে গেল। তে কিছু একটা বলতে নেয়। আমি তে মাথা তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আচমকাইতে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় জঙ্কুক। জঙ্কুক নির্বিকার চেয়ে রয় তের যাওয়ার পথে। তার হৃদয়টা বলে ওঠে, প্রিয়তমা আমার, প্রেয়সী আমার, দূরে না থেকে কাছে এসে দেখো না, এই বুকে মাথা পেতে শোনো না, কি ধরনের অসুখ তুমি, কি নিদারুণ ব্যথার সুখে আছি আমি।